আজকের এই বিশেষ ক্লাসে আমরা হিউম্যান জিওগ্রাফির ৩টে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো বর্তমানকালে চর্চার এবং সদ্য যে পরীক্ষাগুলো হচ্ছে বা হবে এবং আগামীতেও যে পরীক্ষাগুলো হতে চলেছে সেই পরীক্ষার জন্য বেশ খানিকটা উপযোগী প্রশ্ন আমরা এখান থেকে পেয়ে যাব। প্রথম কনসেপ্ট হলো বেবি বুম, দ্বিতীয় কনসেপ্ট জেনারেশন এক্স, আর তৃতীয় কনসেপ্ট বেবি বাস্ট। এই বিষয়গুলো কি? প্রথমত এইগুলো বোঝার আগে একটু আমাদের জেনে মাথায় আনতে হবে যে আমরা ওভারঅল পৃথিবীর নিরিখে যখন ডেমোগ্রাফি বর্ণনা করি, তখন ৫টা ডেমোগ্রাফিক যে স্টেজ, সেই স্টেজ সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা আছে। ইনফ্যাক্ট যারা ক্লাসরুমের তারা এর উপর স্পষ্ট ক্লাস রয়েছে, সেগুলো দেখেও নিয়েছ। ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। তো সেখানে আমরা জানি যে প্রথম পর্যায়ে জনসংখ্যা যেমনটি বাড়তে পারে না। কেন? কারণ জন্মহার প্রচুর, সেই সঙ্গে মৃত্যুহারও প্রচুর। দ্বিতীয় পর্যায়ে জন্মহার বেশি থাকলেও মৃত্যুহার একটু একটু করে হ্রাস পায়। কেন? কারণ ওভারঅল স্বাস্থ্য সচেতনতা, আর্থিক সমৃদ্ধি এগুলো একটু একটু করে হতে শুরু করে। তাই বিশেষ করে আর কিন্তু জনসংখ্যার যে মৃত্যুহার, প্রচুর অকাল মৃত্যু, সেই বিষয়গুলো কমে আসে। তাই মৃত্যুহার কমে যায়, কিন্তু মানুষের পরিবার পরিকল্পনা, ফ্যামিলি বিল্ড আপের যে বেসিক ধারণা, সেগুলো কোথায় যেন না থাকার কারণে দেখা যায় জন্মহার অনেকটাই থাকে। তাই দ্বিতীয় স্টেজে জনসংখ্যা দ্রুত বাড়তে শুরু করে, যে কারণে এই সময় জনবিস্ফোরণ ঘটে। আর তৃতীয় পর্যায়ে কি হয়? মানুষের মধ্যে সচেতনতা বাড়ে উভয় সেকশনেই। অর্থাৎ যেমনটি স্বাস্থ্য সচেতনতা বাড়ার কারণে মানুষের মৃত্যুহার হ্রাস পায়, তেমনি পরিবার পরিকল্পনা, নারীদের মর্যাদা দেয়া এবং উভয়ের মা পিতা মাতা উভয়ের যে একটা পারস্পরিক বন্ডিং এবং মত, সেই বিষয়গুলো কোথায় যেন আসে। সেই সঙ্গে জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে। তাই জন্য জন্মহার কমে আসে। তাই জন্মহারও কমে যায়, মৃত্যুহারও বেশ খানিকটা কমে যায়, যে কারণে এই পর্যায়ে জনসংখ্যা বাড়ে ঠিকই, ওভারঅল জনসংখ্যা বৃদ্ধিই হয়, অর্থাৎ মৃত্যুহার অপেক্ষা জন্মহার বেশি, কিন্তু তার রেটটা অনেক কম। তাই এখানে জনসংখ্যা বৃদ্ধি পেলেও তার হার দ্বিতীয় স্টেজ অপেক্ষা অনেকটাই কমে আসে। আর চতুর্থ পর্যায়ে কি হয়? চতুর্থ পর্যায়ে দেখা যায় জন্মহার আর মৃত্যুহার প্রায় প্যারালাল হয়ে বসে, যে কারণে বিশেষ করে কিন্তু আর জনসংখ্যার বৃদ্ধি হয় না। অর্থাৎ আমরা স্টেবল বা বলতেই পারি যে কোথায় যেন জনসংখ্যা বৃদ্ধিও হচ্ছে না, হ্রাসও পাচ্ছে না। তাই জন্য জিরো পপুলেশন গ্রোথের যে পটভূমি, সেটা তৈরি হয়ে যায় চতুর্থ পর্যায়ে। আর পঞ্চম পর্যায়ে কি হয়? মানুষের মধ্যে সচেতনতা বেড়ে তো গেছে, মানুষের মধ্যে স্বাধীন সত্তাও জেগে উঠেছে। নারী পুরুষ উভয়ের স্বাধীনভাবে কাজে অংশগ্রহণ, মত প্রকাশ এবং অনেক ক্ষেত্রেই লিভ ইন কনসেপ্টটাও এসে যাওয়ার কারণে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার বিষয়টা কমে আসে। তাই জন্মহার অনেক কমে যায়। কিন্তু ন্যাচারাল ডেথ, মৃত্যুহার তো হবেই। তাই মৃত্যুহার বেশি, কিন্তু জন্মহার অনেক কমে যাওয়ার কারণে আস্তে আস্তে দেখা যায় জনসংখ্যা হ্রাস পেতে শুরু করে, অর্থাৎ নেগেটিভ পপুলেশন গ্রোথ হয়। আমরা এই ৫টা স্টেজ সম্পর্কে সবাই সচেতন, এবং এই ৫টা স্টেজ আমি সংক্ষেপে বুঝিয়ে দিলাম এই কারণেই, কারণ এখান থেকে প্রশ্ন আসে। এবার আজকের যে বিষয় আমাদের, সেটা হলো বেবি বুম কি। প্রথমত দেখো, আমরা জানি ভারত ওভারঅল পৃথিবীতে এমন কিছু রাজনৈতিক পরিমণ্ডল এবং অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল যখন জনসংখ্যা বাড়তে পারেনি। কেন? কারণ সে মানুষের মধ্যে অস্থিরতা ছিল। কোন ধরনের অস্থিরতা? এক হলো স্বাধীনতার যে নিশ্চয়তা, সেটা নেই, মানুষ পরাধীন। দ্বিতীয়ত মানুষের আর্থিক কোনো সঙ্গতি নেই, অর্থাৎ দুবেলা দুমুঠো খেতে পারছে না। মানুষের সুনির্দিষ্ট কর্মে নিযুক্তি নেই, অর্থাৎ মানুষ কোথায় যেন দিশেহারা। যে কারণে যেমনটা একদম আমরা ডাউন স্ট্রিমের কান্ট্রিগুলোতে এখনো দেখতে পাবো এই বিষয়গুলো। তো এই স্টেজটা একটা সময় পৃথিবীতে ছিল, এবং যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, তখন সেটা আমরা জানি ১৯৩৯ থেকে ১৯৪৫ দীর্ঘকাল ধরে পৃথিবীতে কিন্তু বেশ খানিকটা অস্থিরতা চলেছে গ্লোবাল। আর এই সময় জনসংখ্যা একেবারেই বাড়তে পারেনি, ভীষণ কম। আর এই সিচুয়েশনটাকে আমরা ১৯২৮ থেকে, আমি বলবো সবাইকে এই বিষয়গুলো নোট ডাউন করার জন্য, যারা ক্লাসরুমে দেখছো সবাই নোট ডাউন করবে। ইনফ্যাক্ট আমাদের পিডিএফ নোট তো পেয়েই যাবে, নোট ডাউন করে করে পড়বে। দেখো এই যে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, এই যে এই টাইমটায় কিন্তু মানুষের মধ্যে এত অস্থিরতা ছিল, রাজনৈতিক অস্থিরতা, আর্থিক অসঙ্গতি, এই সব কিছুর কারণে দেখা যায় জনসংখ্যা বৃদ্ধির মাত্রা ছিল ভীষণ কম। আর এই সময়টাকে আমরা বলে থাকি সাইলেন্ট জেনারেশন।
এবং এই টাইমটাকে অ্যাড্রেস করা হচ্ছে ১৯২৮ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত। এই সময়টাকে বলা হয় সাইলেন্ট জেনারেশন। যখন বিশ্বযুদ্ধ কেটে গেল, মানুষের মধ্যে শান্তি ফিরে আসলো, আর্থিকভাবে মানুষ সমৃদ্ধ হতে শুরু করলো, তখন মানুষের মধ্যে এই বৈবাহিক সম্পর্ক, কারণ যদি অস্থিরতা থাকে তাহলে তো এইগুলো হয় না, না? বিবাহ, সম্পর্ক এবং ওভারঅল যে পরিবার গঠন, সন্তানের জন্ম দেয়া, সেই বিষয়গুলো এত দ্রুত বাড়তে শুরু করলো যে তখন জনসংখ্যা প্রচণ্ড গতিতে বাড়তে শুরু করলো। সেই রকমই একটি ছবি আমরা এখানে তুলে ধরেছি, যেখানে দেখা যাচ্ছে একটা হসপিটালের কয়েকজন নার্স বিভিন্ন সন্তানদের, মানে সন্তান জন্মানোর পর কি হয়, মা এবং সন্তানদের আলাদা রাখা হয়। তো সন্তানদের কোলে নিয়ে ছবিটা তুলেছে এবং ছবিটা ১৯৪৬ সালের, অর্থাৎ বিশ্বযুদ্ধর ঠিক পরের বছর, বিশ্বযুদ্ধ শেষ হওয়ার। এই যে টাইমটা আমাদের মনে রাখতে হবে ১৯৪৬ থেকে ১৯৬৪, মনে রাখার সহজ উপায় শুধু উল্টে দিতে হয়। ১৯৪৫ পর্যন্ত বিশ্বযুদ্ধ হয়েছে, ১৯৪৬ 46 এটাকে উল্টে দাও 64, তাহলে ১৯৬৪ থেকে ১৯৬৪ এই সময়ক্রমকে আমরা বলে থাকি বেবি বুম কাল, অর্থাৎ জনসংখ্যা হু হু করে বেড়েছে। আর এর কারণ সবাই আশা করি বুঝেই গেছো, আমার এখানে অ্যানালাইসিসের কোনো প্রয়োজন নেই, এগুলো বুঝিয়েই দেওয়া হয়েছে। এবং এখানে দেখো বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে লার্জ পপুলেশন কোহোর্ট, এই কথাটা আসলেই আমাদের মাথায় রাখতে হবে কোহোর্ট কি। কোহোর্ট মানে হলো আমরা একসাথে, ধরো আমাদের বন্ধু থাকে না, যারা একসাথে আমরা ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম, একসাথে মাধ্যমিক দিয়েছি, অর্থাৎ একই সময়ে আমরা বেড়ে উঠছি, একই সময়ে কম বেশি আমাদের বিয়ে হচ্ছে, এই রকম যে একটা মানে গ্রুপ, এই গ্রুপটাকেই আমরা কোহোর্ট বলে থাকি। এবার এই কোহোর্ট আমাদের নিজেদের মেজারমেন্ট স্কেল অনুযায়ী ছোট বড় হতে পারে। আমি আমার যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমার কোহোর্টটা কি ছিল, অনেক ছোট পরিধি। যত বড় হয়েছি কোহোর্ট বেড়েছে। এবার এই যে আমার বয়সী যত ভারতবর্ষে লোক রয়েছে সবাই একই কোহোর্টের অন্তর্গত আমরা। যদি বিশ্বের নিরিখে দেখি তাহলে পুরো বিশ্বের নিরিখে আমার বয়সী যারা এখন আছে আমরা সবাই একই কোহোর্টের অন্তর্গত। ওকে, যদিও দেশ টু দেশ, মানে এক একটা দেশের আর্থিক পরিমণ্ডলের নিরিখে কোহোর্টের যে বৈশিষ্ট্য সেটা তো বদলাবে। অর্থাৎ আজ আমরা যখন জন্মেছি সেই সময় যারা আমেরিকায় জন্মেছে তাদের জীবনযাপন অনেক আলাদা ছিল। তাই জন্য আমরা যখনই দেশ ভেদ করব তখনই কোহোর্টের যে জীবনযাপনের প্রণালী সেগুলোর মধ্যে প্রকৃতিগত পার্থক্য আসবে। পরের কনসেপ্ট। এবার এবার এই জায়গাটায় দেখো যে বিষয়টাকে স্পষ্ট করছি সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স। লার্জ পপুলেশন কোহোর্ট হবে কারণ প্রচুর জন্মেছে। ওকে, এখানে বলা হচ্ছে 76 মিলিয়ন বর্ন ইন দ্য ইউএস অ্যালন। ইউএসএ 76 মিলিয়নের জন্ম হয়েছে, তার মানে বুঝতে পেরেছো যে কতটা বেড়েছে, যে কারণে একে বেবি বুম বলছি। ওকে, ওয়েল educated, financially secure and influential economically and politically হতে শুরু করলো এই সময় থেকে। ওকে, এই সময় কি হলো, যেহেতু পরিবার নিরাপদভাবে গঠিত হতে শুরু করলো, তখন দেখা গেল মানুষ পরিবারের কথা ভেবে ফ্যামিলি প্ল্যানিং এবং ফিউচার প্ল্যানিং এই সব কিছু করে মানুষ কি করলো, নিজের স্থায়ী আবাস স্থলের কথা ভাবতে শুরু করলো। এর আগে মানুষের নির্দিষ্ট আবাসই ছিল না, যুদ্ধ পরিস্থিতি, অশান্তি। কিন্তু এখন মানুষ কি করলো, নিজের আবাসস্থল নির্ধারণ করার কথা ভাবতে শুরু করলো, যে কারণে সাব আরবান মাইগ্রেশন শুরু হলো, অর্থাৎ আরবান অঞ্চল থেকে ছড়িয়ে পড়তে শুরু করলো, শহরগুলির বিকাশ হতে শুরু করলো এবং দেখা গেল যে ট্র্যাডিশনাল ফ্যামিলি স্ট্রাকচার ওয়ার প্রমিনেন্ট, অর্থাৎ ট্র্যাডিশনাল ফ্যামিলি স্ট্রাকচার তৈরি হওয়ার কাজটা শুরু হয়ে গেল। কনজিউমার কালচার গ্রোথ। কনজিউমার কাকে বলে, অর্থাৎ আমি একটি প্রোডাক্ট তৈরি করেছি, সেই প্রোডাক্টটা যারা যারা নেবে তাদেরকে আমি আমার কনজিউমার বলবো। তাহলে কনজিউমার বাড়ছে, তো এই যে জন্মহার বাড়ছে মানে কি, কনজিউমার বাড়ছে। তাই কনজিউমার কালচার গ্রোথ করতে শুরু করলো এবং টার্গেটিং দিস জেনারেশন, কনজিউমার কালচার গ্রোথ করে এই গ্রুপটাকে, যেমন এখন স্মার্টফোন যারা তৈরি করছে তারা কি করছে, বর্তমান জেনারেশনকে টার্গেট করছে। এবং যারা ধরো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টাইপের ভিডিও বানায় তারা কি করছে, বর্তমান জেনারেশনের চাহিদা অনুযায়ী ভিডিও বানাচ্ছে। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকেই আমরা বলে থাকি কনজিউমার কালচার। কনজিউমার কালচার গ্রোথ হতে শুরু করলো। ওকে, জিওগ্রাফিক্যাল ইম্প্যাক্ট কি হয়েছিল, বলছে কনসেন্ট্রেটেড ইন মেট্রোপলিটন অ্যান্ড কোস্টাল এরিয়া ইনিশিয়ালি। প্রথম অবস্থায় দেখা যায় যে মেট্রোপলিটন শহর এবং কোস্টাল এরিয়া, যেহেতু আগে আমরা জানি যে কোস্টাল বেস
মানে বেসিক্যালি আমাদের সমস্ত ধরনের সিভিলাইজেশন হতো। তো তাই জন্য বলছে কনসেন্ট্রেটেড ইন মেট্রোপলিটন অ্যান্ড কোস্টাল এরিয়াস ইনিশিয়ালি প্রথম অবস্থায় হতে শুরু করলো। পরবর্তীকালে লেটার মাইগ্রেশন টু সাবআরবান অ্যান্ড আদার রিজন অ্যান্ড এফেক্টিং পপুলেশন ডিস্ট্রিবিউশন অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট, যেমনটা আমি বললাম, শহর এবার বড় হতে শুরু করবে। সোশ্যাল ইম্প্যাক্ট কি? মানুষের মধ্যে একটা, যেমন বর্তমানকালে যে ইন্টার রিলেশনশিপ এবং এক একটা জেনারেশনের মধ্যে টার্গেট সেট করে বড় হওয়ার যে ব্যাপার, সেইগুলো এজিং প্যাটার্ন অনুযায়ী হতে শুরু করলো। সেটা পরপর ধারাবাহিকভাবে চলতে শুরু করলো, যেমনটা স্টিল নাও চলছে। তো এটাই সোশ্যাল ইম্প্যাক্ট আসলো এই সময়ে। মানুষ সিভিলাইজ বলতে পারো এক প্রকার হলো, যদিও এই শব্দটা ব্যবহার করা যায় না এখানে, তবুও বলা যেতে পারে মানুষের মধ্যে শান্তি, সাম্য সব ফিরে আসা, পরিবার এর প্রতি রেসপন্সিবিলিটি, কাজ করার ইচ্ছে, যখনই সন্তান থাকবে তার কাজ করতে হবে, ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি, এই সব কিছুগুলো আসতে শুরু করে, যে কারণে বেশ সুন্দর একটা কাম এনভায়রনমেন্ট তৈরি হতে শুরু করে। তো এটাই ছিল প্রথম বেবি বুম কনসেপ্টের বেসিক বিষয়। এবং এরপরে এবার এখানে দেখো সোশ্যাল ইম্প্যাক্টে বলা হয়েছে দে হোল্ড এ সিগনিফিকেন্ট শেয়ার অফ হাউস হোল্ড ওয়েলথ অ্যান্ড ইকোনমিক পাওয়ার ইভেন ইন ওল্ড এজ। এইখানে একটা কথা আছে, এটা খুব ভাইটাল, এই কথাটা আমি বলিনি এখনো। বেবি বুম ফেজের একটা বৈশিষ্ট্য যেটা, এই সময়ে যাদের সন্তান জন্মালো তাদের ক্ষেত্রে কিন্তু দুটো নির্ভরশীল গোষ্ঠী তৈরি হলো। এক হলো তাদের সন্তান, নতুন যারা জন্মেছে তারা, আর দুই হলো তার বৃদ্ধ মা বাবা। অর্থাৎ তাদের ওপরে কিন্তু রেসপন্সিবিলিটির বোঝা সবচেয়ে বেশি। কেন? কারণ তার মা বাবা বৃদ্ধ, কাজ করতে পারছে না। আর দুই হলো তাদের নতুন সন্তান আসছে। তাহলে এই দুইয়ের বোঝা কিন্তু এই সময় থেকে আসতে শুরু করে, যেহেতু বেবি বুম হয়েছে, প্রচুর জনসংখ্যা বেড়েছে এই টাইমটা। তাই এটা একটা ভাইটাল একটা পয়েন্ট এটা। ওকে, নেক্সট জেনারেশন এক্সে আমরা যাব, বেশ খানিকটা মজাদার বিষয়। তাহলে 1964 ছেড়ে দিয়ে আমরা এরপর থেকে 1965 থেকে 1980 পর্যন্ত এই টাইমটাকে জেনারেশন এক্স হিসাবে চিহ্নিত করেছি। যদিও এটা স্টিল নাও বলবো আমি, সেটা আমি বুঝিয়ে দেব, বিষয়টা কি কেন বুঝিয়ে দেব। প্রথমত দেখো জেনারেশন এক্স কাকে বলে। এই কনসেপ্টটা বোঝার সাথে সাথে আমরা একটা সিঁড়ি দেখে নিই, আর এই সিঁড়ি থেকে আমাদের নতুন অনেক বিষয় জানা হয়ে যাবে। প্রথম কনসেপ্ট জেনারেশন এক্স। জেনারেশন এক্স বোঝার আগে আমি একদম বেসমেন্টটা বলি। প্রথমত যদি আমরা বলি যে একটা ফেজ যাকে আমরা লস্ট জেনারেশন হিসাবে চিহ্নিত করি। কেন? তার কারণ এই টাইমটায় জন্মহার যদিও বেশি ছিল, মৃত্যু হার ছিল প্রচুর। তাই সার্ভাইভ করে বাঁচতে পারতো না কারোর। 5টা বাচ্চা হচ্ছে, একজন বেঁচে আছে। লস্ট করছে জেনারেশন, টিকতে পারছে না। ঠিক আছে? তো এই টাইমটা একটা ক্রিটিক্যাল টাইম ছিল, যেটাকে অ্যাড্রেস করা হচ্ছে আপ টু 1900 পর্যন্ত সময়, 1883 থেকে 1900। সাইলেন্ট জেনারেশন আমরা অ্যাড্রেস করছি, সাইলেন্ট জেনারেশন। আচ্ছা, সাইলেন্ট জেনারেশনের আগে আর একটা টাইম আছে যাকে বলা হচ্ছে গ্রেটেস্ট বা জিআই জেনারেশন। সেটা হলো 1901 থেকে 1927। এই সময়টায় সার্ভাইভ করে নিজেদের টিকানোর কাজটা কিছুটা সফলভাবে সম্পন্ন হয়, তাই একে গ্রেটেস্ট বা জিআই জেনারেশন হিসাবে চিহ্নিত করে আপ টু 1927। তারপরে সাইলেন্ট জেনারেশন শুরু হয় 1928 থেকে 1945 সময় কম পর্যন্ত। 1928 থেকে 1945 সাইলেন্ট জেনারেশন। এই সময় পর্যন্ত উল্লেখযোগ্যভাবে জনসংখ্যা বাড়েনি। এই 3টে ফেজ, এক লস্ট জেনারেশন, 2 গ্রেটেস্ট জেনারেশন জিআই জেনারেশন, অ্যান্ড 3 সাইলেন্ট জেনারেশন আপ টু 1945। বেবি বুম শুরু হলো 1946 থেকে 1964। কি কেন বুঝে গেছো। জেনারেশন এক্স আসলো 1965 থেকে 1980, যেটা আমরা পড়বো এখন। এরপর 1980-র পর কি জেনারেশন থেমে গেছে? না। 1981 থেকে 1996 সাল পর্যন্ত সময়কে ধরা হয় মিলেনিয়ালস বা জেনারেশন ওয়াই। তাহলে জেনারেশন এক্স এর পর কি আসলো? জেনারেশন ওয়াই। কত? 1981 থেকে শুরু করে 1996 পর্যন্ত। ওকে, এরপরে 1997 থেকে 1997 থেকে 2012 পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে জেনারেশন জেড।
তাহলে এক্স দেখছি, তারপরে ওয়াই আসছে, তারপরে জেড আসছে, এই তিনটে। এবার 2012 পর থেকে স্টিল নাও সময়কালকে আমরা বলবো জেনারেশন আলফা। তাহলে আমরা জেনারেশনের যদি সিঁড়ি ধাপ দেখি, বেবি বুমের পর কি আসলো? জেনারেশন এক্স। এক্স হলো 1965 থেকে 1980। তারপরে আসলো জেনারেশন ওয়াই, যাকে মিলেনিয়াল জেনারেশন বলা হয়, 1981 থেকে 1996। তারপরে বলা হয় জুমার, আমাদের মনে রাখতে হবে পাশাপাশি নামগুলো। জুমার, জুমার বলা হচ্ছে জেনারেশন জেডকে। জেনারেশন জেড যেটা 1997 থেকে 2012, আর বর্তমান সময় পর্যন্ত 2013 থেকে বর্তমান সময় পর্যন্ত জেনারেশন আলফা। তাহলে এখন যাদের জন্ম হবে, মানে 2013 পর, মাথায় রাখতে হবে আমরা না কিন্তু, আমার তো জন্ম 2013 পর হয়নি। তার মানে আমরা কোন কোহোটের মধ্যে পড়বো? আমরা জেনারেশন ওয়াই এর মধ্যে পড়বো। অধিকাংশ যারা ভিডিও দেখছে 1981 থেকে 1996 এর মধ্যে পড়ে যাবে, অর্থাৎ আমরা জেনারেশন ওয়াই। অনেকে হয়তো আমরা জানতামই না যে আমরা জেনারেশন ওয়াই অ্যান্ড মিলেনিয়াল জেনারেশনের মধ্যে পড়ি। 1997 থেকে 2012 জুমার বা জেনারেশন জেড, আর জেনারেশন আলফা হলো 2013 পর থেকে যারা জন্মেছে। ওকে, বুঝতেই পারছো জেনারেশনের এত আপগ্রেডেশন। আর তাই জন্য আমরা অনেক সময় বলি না এখনকার বাচ্চারা খুব পাকা পাকা, এই বিষয়গুলো এমন নয়। জেনারেশন বিষয়টা এইভাবেই এসেছে, তাই জন্য গুহা মানব বা জঙ্গলে থাকা মানুষ থেকে আজকে আমাদের জন্ম হয়েছে। তাই এইভাবে জেনারেশন টু জেনারেশন যাদের জন্ম হবে আগামীতে, তারা অনেক বুদ্ধিমত্তা নিয়ে জন্মাবে এবং তারা আমাদের থেকে অনেক উৎকর্ষ হবে। তাই এটা ভেবে অবাক হওয়ার কিছু নেই। এবার পরের আমরা যে কনসেপ্টের মধ্যে ঢুকবো, ক্যারেক্টারিস্টিক্স বোঝানোর তো কিছুই নেই, বুঝেই গেছো। ক্যারেক্টারিস্টিক্স জেনারেশন এক্স এর কি হবে? স্বাভাবিকভাবেই এই জেনারেশন থেকে প্রথম আধুনিকীকরণের সূত্রপাত হয়, অর্থাৎ বেবি বুমারের পর থেকে, বেবি বুমার্স যে টাইমটা, সেই টাইমের পর থেকে যখন জেনারেশন এক্স শুরু হলো 1965, এই 1965-র পর থেকে মানুষের মধ্যে আধুনিকীকরণ, স্বাচ্ছন্দ্যতা, অন্ন বস্ত্র বাসস্থানের পরেও যে আরো অনেক চাহিদা আছে সেগুলোর ক্রমবিকাশ হতে শুরু করে। তাই এটা খুব ভাইটাল ফেজ জেনারেশন এক্স 1965-র পর থেকে। অনেকের মা বাবা এই ফেজের মধ্যে পড়েই যাবে। জায়গা থেকে যদি দেখা যায় যে জেনারেশন এক্স থেকে একটু একটু করে আপগ্রেড হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে সেই আপগ্রেডেশনের কাজটা চলছে। তাই এটা স্পেসিফিক ভাবে আমি আলাদাভাবে কোনো কিছু এখানে উল্লেখ করার চেষ্টা করছি না। সবাই বুঝেই যাচ্ছ যে জেনারেশন এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, জেড থেকে আলফা, কিভাবে ক্রমবিকাশের কাজটা চলছে, কারণ এগুলো সম্পর্কে সবাই আমরা সচেতন। এখানে একটা চার্টেও উল্লেখ করা হয়েছে কিভাবে জেনারেশন এক্স থেকে জেনারেশন ওয়াই অ্যান্ড জেনারেশন জেড অ্যান্ড বর্তমানকালে জেনারেশন আলফার ক্রমবিকাশের কাজটা চলছে। আমাদের শুধু এই অবস্থানগত সিঁড়িটাকে মনে রাখতে হবে। মিলেনিয়ালস, যেটাকে আমরা জেনারেশন ওয়াই বলে থাকি, জেনারেশন ওয়াই মানেই আমরা, তো জেনারেশন ওয়াই অর জেন ওয়াই যাকে বলে, আর ডেমোগ্রাফিক কোহোর্ট ফলোয়িং দ্য জেনারেশন এক্স অ্যান্ড প্রেসিডিং জেনারেশন জেড, এর মাঝে আমরা রয়েছি। আমাদের এই দিকে রয়েছে প্রথমত জেনারেশন এক্স রয়েছে আমাদের আগে, আর পরে রয়েছে জেনারেশন জেড, মাঝখানে রয়েছে আমরা জেনারেশন ওয়াই। ওকে, জেনারেশন জেড মানে অলসো নোন অ্যাজ জুমার, এদেরকে জুমার বলে। ইন দিস ডেমোগ্রাফিক কোহোর্ট succeeding millennials and preceding the generation alpha, alpha age. Okay, and generation alpha refer to the demographic cohort born between 2000 actually 12 এর পর থেকেই বর্তমান কাল পর্যন্ত। They are the first generation to be entirely born in the 21st century and are characterized by their deep immersion in technology, কার উপরে? টেকনোলজি, গ্রোয়িং আপ উইথ এ স্মার্টফোন, ট্যাবলেট অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড ইন্টিগ্রাল পার্ট অফ দেয়ার লাইফ। অ্যান্ড বর্তমানকালে এআই, টেকনোলজি, এই সব কিছুর মধ্যে দিয়ে এদের জন্ম হয়েছে। লাস্ট কনসেপ্ট আমরা পড়বো, সেটার নাম হলো বেবি বাস্ট। বেবি বাস্ট কনসেপ্টটা কি? তার মানে ওইগুলো বুঝে গেছি, জেনারেশন এক্স, ওয়াই, জেড, আলফা, কারোর কোনো সমস্যা নেই। এবার আমরা পড়বো বেবি বাস্ট কনসেপ্টটা কি। যদি আমরা দেখি এই যে 19 বেবি বুমের পর থেকে, বেবি বুম মানে একসাথে প্রচুর জনসংখ্যা বেড়ে গেল, এর পর থেকে এই যে জেনারেশন এক্স, ওয়াই, জেড, আলফা, সবাইকে যদি আমরা একটা বর্গের মধ্যে নিয়ে আসি তাহলে সেটাকেই বলা হয় বেবি বাস্ট ফেজ, আর সেটা 1960-এর পর থেকে 1980। তাহলে এই বেবি বাস্ট ফেজের মধ্যেই কিন্তু আমরা এই সেপারেশন গুলো করলাম। আশা করি সবাই বুঝেই গেছো।
এবার বেবি বাস্ট কেন বলা হচ্ছে? তার কারণ হলো বেবি বুমের ঠিক উল্টো কথা হলো বেবি বাস্ট। অর্থাৎ জনসংখ্যা দ্রুত বেড়েছিল, জন্মহার প্রচুর বেড়েছিল, সেই জন্মহারটাই হঠাৎ করে মুখ থুবড়ে পড়লো, অর্থাৎ কমে গেল। এ পিরিয়ড marked by a significant decline in birth rate following the baby booms, often referred to as the baby bust. The term baby bust generation typically referred to the generation X থেকে up to alpha. ওকে, অ্যান্ড ইন্ডিভিজুয়াল বর্ন, অনেকে জেনারেশন এক্সকেই বেবি বাস্ট বলে অ্যাড্রেস করে, স্বাভাবিক ব্যাপার। বেবি বাস্ট ফেজ বলা হচ্ছে এই ফেজকে, জেনারেশন এক্সকে। অনেকে এটাকে অ্যাড্রেস করে, অনেকে এটাকে এর পরবর্তী সময়ক্রমকে ধরে। This generation is characterized by a significant decline in birth rate following the post World War II baby boom, মানে বেবি বুমের পরে প্রথম কমে আসা। The term reflects the demographic shift from the high birth rate of the baby boomers generation to a notably smaller cohort, অর্থাৎ কোহোর্টের সংখ্যাও, মানে কোহোর্টটাও আস্তে আস্তে ছোট হয়। And fertility rate dropped below the replacement level. এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে, সবাই আমাদের পরীক্ষায় এই প্রশ্নটা সাজানো আছে, যে রিপ্লেসমেন্ট লেভেল কোনটাকে ধরা হয়? 2.1। 2.1 যদি না হয় পার ওম্যান সন্তান, তাহলে সেটাই আমরা রিপ্লেসমেন্ট রেট থেকে নেমে যাওয়া, অর্থাৎ জনসংখ্যা হ্রাস পেতে শুরু করবে। যদি মাথা পিছু যারা সন্তান ধারণে সক্ষম মা, তাদের যদি জন্মহার, মাথা পিছু যদি জন্মহার 2.1 এর কম হয়ে যায়, তাহলেই সেই দেশে জনসংখ্যা কি হবে? আস্তে আস্তে কমতে শুরু করবে, ডিক্লাইন করবে। আর যদি 2.1 থাকে তাহলে স্টেবল থাকবে, আর 2.1 এর বেশি হলে জনসংখ্যা বাড়বে। তাহলে 2.1 চিলড্রেন পার ওমেন, এটা এই ক্রিটিক্যাল যে অবস্থা সেটা থেকে কমে এসেছিল, ঠিক আছে, ড্রপ করেছিল ইন মেনি কান্ট্রিজ লাইক ইনক্লুডিং ইউকে অ্যান্ড দ্য ইউএস। দ্য বেবি বাস্ট হ্যাজ বিন লিঙ্কড টু রাইজিং অপরচুনিটি কস্ট অফ হ্যাভিং চিলড্রেন। স্বাভাবিকভাবেই বাচ্চাদের বড় করার জন্য অনেক খরচ বাড়তে শুরু করে, মানুষের মধ্যে ভয় ভীতি আসতে শুরু করে, জন্মহার কমে যায়। যদি এর পাশাপাশি আরো অনেক কাজ রয়েছে, আরো অনেক কারণ রয়েছে। নারীদের স্বতন্ত্রভাবে কাজ করার অধিকার, তারা মত প্রকাশের অধিকার, এই বিষয়গুলো আসে, যে কারণে দেখা যায় যে পরিবার পরিকল্পনা অনেক বেশি শক্তিশালী হতে শুরু করে। ইনক্রিজড ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন অ্যান্ড হায়ার ওয়েজ অ্যান্ড চেঞ্জিং সোশ্যাল নর্মস অ্যান্ড ইকোনমিক আনসার্টেনটিজ, এগুলো কমতে শুরু করে। অ্যান্ড দ্য রিটায়ারমেন্ট অফ দ্য লার্জ বেবি বুম কোহোর্ট অলসো এফেক্টেড লেবার মার্কেট অ্যান্ড ফার্টিলিটি প্যাটার্ন, এটাও একটা বড় বিষয়, ঠিক আছে। কজ ইনক্রিজ ইউজ অফ কন্ট্রাসেপশন, স্বাভাবিকভাবেই সেটা আমরা জানি। অ্যান্ড ওমেন্স ইনক্রিজ পার্টিসিপেশন ইন দ্য ওয়ার্কফোর্স, বলে দিলাম, এগুলো আর বলার, রিপিট করার দরকার নেই, এখানে বলেই দিয়েছি, বুঝিয়েই দিয়েছি। তো এই বিষয়টাকেই আমরা বেবি বাস্ট বলে থাকি। যদি একটা পার্থক্য দেখাই, সেখান থেকে আরো স্পষ্ট হবে। এবং সবাইকে বলে রাখি, কেউ যদি ভাবে এমসিকিউ এ ডুবে গিয়ে তার প্রস্তুতি সম্পন্ন করবে, তাহলে সে ভুল করছে। আমাদের কনসেপচুয়াল ভাবে পড়াশোনা করতে হবে, আমাদের জানতে হবে, তারপরে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুতি করতে হবে এমন ভাবে যাতে করে তুমি সফল হতে পারো। কেবলমাত্র মন রক্ষা করা আত্মতৃপ্তির জন্য সফলতা নয়, নিজেকে জেনে বুঝে শক্তিশালী হয়ে প্রিপারেশনটাকে নিতে হবে, যাতে করে তোমাকে কেউ কোনোভাবে হারাতে না পারে। আর এই কাজটাই আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে করা হচ্ছে। যারা ক্লাসরুমে রয়েছে সবাইকে আমি অবগত করব, যার যেখানে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা সবলতার জায়গায় নিয়ে যেতে হবে ক্লাস করে করেই। আমাদের প্রত্যেকটা পাঠ ধরে ধরে ক্লাস আছে। এসএলএসটির এমন কোনো পাঠ নেই যে পাঠের ক্লাস নেই। তাই সমস্ত ক্লাস যেগুলো তোমার দুর্বল, কারণ এখন তো আমি বলতে পারি না সব ক্লাস করবে, কারণ সময় কম হাতে, কিন্তু যেগুলোতে দুর্বল সেগুলো তুমি ক্লাস করে করে শক্তিশালী হবে, তারপরেই তোমার প্রিপারেশন ফুলফিল হবে। কারণ যদি তুমি দুর্বল থাকো, তাহলে সেই দুর্বলতা নিয়ে তুমি সফল হওয়ার প্রস্তুতি সম্পন্ন করতে পারবে না। তাই এই কাজটা করবে নিজের দায়িত্বে। আর ক্লাসরুমের পক্ষ থেকে দায়িত্ব এটাই যে আমাদের এই জিওগ্রাফিক্যাল স্টাডিজের মধ্যে এমন কোনো জায়গায় কোনো ঘাটতি বা ফাঁক থাকবে না যাতে কোনো একজন ক্যান্ডিডেটের নিজের প্রস্তুতি ফুলফিল করায় বাধা হয়। সম্পূর্ণ সহযোগী করার জন্যই আমাদের ক্লাসরুম, আর সেই কাজটা করবে পরপর ধারাবাহিকভাবে। নেক্সট আমরা পার্থক্য যদি দেখি, বেবি বুম বেবি বাস্ট। বেবি বুম হলো 1946 থেকে 1965, আর বলার অপেক্ষা রাখে না, বেবি বাস্ট জানো
আর ফার্টিলিটি ট্রেন্ড এটা অনেক বেশি দ্রুত বেড়েছিল ইনক্রিজ, আর বেবি বাস মানে ডিক্লাইন করেছিল। কস্ট কি? কজ হলো পোস্ট ওয়ার ইকোনমিক রিকভারি, টেকনোলজিক্যাল প্রোগ্রেস এইগুলো, আর বেবি বাস্ট হলো রাইজিং অপরচুনিটি কস্ট অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস, ইকোনমিক ফ্যাক্টর সেইগুলো পরিবর্তন হওয়ার কারণে মানুষের এই সন্তান ধারণ করার প্রবণতা কমে যায়। ইম্প্যাক্ট পপুলেশন গ্রোথ হতো বেবি বুমের কারণে, ইকোনমিক এক্সপেনশন হয়েছে, আর বেবি বাস্টের কারণে পপুলেশন এজিং আসবে, বয়স বেড়ে যাবে, নতুন বাচ্চা নেই, স্বাভাবিকভাবেই এজেড পপুলেশন বেড়ে যাবে, ওয়ার্ক ফোর্স কমে যাবে, সিঙ্কেজ হবে। তো এই বিষয়গুলো এবং ওভারঅল সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল সবকিছুর ক্ষেত্রেই কিন্তু একটা ইম্প্যাক্ট রয়েছে। আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন নেয়ার তারা সরাসরি আমাদের নিজস্ব যে অফিসিয়াল নাম্বার 8250941515 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে। বর্তমানকালে আমাদের ক্লাসরুমে সমস্ত পাঠের ক্লাস আছে। সমস্ত পাঠ মানে কি? শুধু কি এসএলএসটি না, টিচিং এর জন্য যত সিলেবাস আছে, অর্থাৎ এসএলএসটি, বিপিএসসি, এনবিএস, কেভিএস, ইএমআরএস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি সমস্ত সিলেবাস ধরে ক্লাস আছে। বর্তমানে সেই ক্লাসের সংখ্যা প্রায় 525টি। সেই ক্লাস সব আছে আমাদের ক্লাসরুমে, এবং রয়েছে প্রত্যেকটা সাব টপিক ধরে পরীক্ষা, যার সংখ্যা বর্তমানকালে 340-এর কাছাকাছি। তো এই হলো আমাদের ক্লাসরুম। যখন ইচ্ছে ক্লাসরুমে অ্যাডমিশন নিয়ে নিজের মতো করে 100% প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব। আর এই প্রস্তুতি কেবল আত্মতৃপ্তির জন্য নয়, সফল হওয়ার জন্য, নিজেকে যোগ্য করার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।